সামেটিভ 2 এর জোর কদমে প্রস্তুতি চলছে নিশ্চয়ই তোমাদের। আর ম্যাথ ল্যাম্প বাই অর্ণব এই চ্যানেলেও কিন্তু তোমাদের জন্য ফুল সামেটিভ 2 এর জন্য সিরিজ নিয়ে আসা হয়েছে। রয়েছে প্ল্যান, রয়েছে রোড ম্যাপ, আর রয়েছে মক টেস্ট আর অনেক ভিডিও, যাতে তোমাদের কমপ্লিট প্রিপারেশনে হেল্প হয়। নিশ্চয়ই তোমরা প্রিপারেশন নিচ্ছ, আর সময় যত এগিয়ে আসছে খুব সিরিয়াসলি নিশ্চয়ই তোমরা এফোর্ট দিচ্ছ। তাহলে আজকের টপিক অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস। আর এর উপরে যদি তোমরা ডিটেলে ভিডিও চাও, এই চ্যানেলে ম্যাথ ল্যাম্প বাই অর্ণব চ্যানেলে কিন্তু অলরেডি ফুল ডিটেল ভিডিও করা আছে। তোমরা সার্চ করে নিতে পারো, অ্যারিথমেটিকের একটা তোমাদের জন্য প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে। সেই কমপ্লিট প্লে লিস্টটায় গেলে তোমরা দেখতে পারবে অংশীদারি কারবার খুব ডিটেলে এখানে কিন্তু বোঝানো আছে। তাই এখনো যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা, বা বেল আইকন প্রেস না করে থাকো, করে রাখো, যাতে তোমরা সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট খুব তাড়াতাড়ি পেতে পারো। তো আজকে আমরা কিন্তু ফোকাস হচ্ছে থিওরির থেকেও বেশি প্রবলেম সলভ করা, যাতে সামেটিভ 2 এ আমাদের মোট 6 নম্বর 6 মার্কস এই চ্যাপ্টারটা থেকে আসবে। তাহলে বুঝতেই পারছো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমাদের সাথে আজকে হবে প্র্যাকটিস সেশন। তো রিকোয়েস্ট থাকবে প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করো, এবং প্রবলেম গুলো পজ করো, ভিডিও সলভ করো, তারপরে আনসারের সাথে চেক করো। তাহলে তোমাদের কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিস হবে। শুধুমাত্র ভিডিও দেখে গেলে কিন্তু কোনো লাভ হবে না। তো আজকে তাই জন্য আমরা প্রথমে সংক্ষেপে একটু দেখে নিই কিছু কনসেপ্ট, তারপরে চলে যাব মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে, কারণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থেকে 1 নম্বর আসবে, আর একটা 5 নম্বরের দীর্ঘ উত্তর ভিত্তিক মানে লং আনসার টাইপ কোয়েশ্চেন আসবে। তো এই 1 আর 5 এই দুই ধরনের কোয়েশ্চেন, এমসিকিউ আর লং আনসার টাইপ কোয়েশ্চেন কিন্তু আজকে আমরা সলভ করব। তাহলে দেখি প্রথমেই দেখো একটু সংক্ষেপে যদি তোমাদের বোঝাই, ধরা যাক এ বাবু, ইনি বি, ইনি সি, এরা মিলে একটা ব্যবসা করবার চেষ্টা করলো। তো এই যে যারা আছে এ বি সি, এরা অংশীদার, এরা পার্টনার, তাই না? এদেরকে আমরা বলছি অংশীদার অর্থাৎ পার্টনার। এরা পার্টনার, এবং এরা কি করলো, এরা দেখো যেটা নিয়ে বিজনেসটা শুরু করতে হয় সেটা কি লাগে, টাকা অর্থাৎ মূলধন। এদের কাছে আছে মূলধন। তাহলে মূলধন মানে হচ্ছে ক্যাপিটাল। তাহলে এরা মূলধন নিয়ে কিসে নামলো, একটা ব্যবসা করতে শুরু করে। ব্যবসা মানে কিন্তু কারবার, তাই তো? কারবার। তাহলে এই যে একটা ছবি তৈরি হলো, এটা খুব ক্লিয়ার যে এই পার্টনার বা অংশীদাররা যখন একটা ব্যবসা বা কারবার করছে, সেটাকে আমরা বলছি অংশীদারি কারবার। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পার্টনার থাকতে হবে, অংশীদার থাকতে হবে। এবং তারা কিভাবে ব্যবসায় আসবে, তারা ব্যবসায় আসছে তাদের মূলধনের সাহায্যে, ক্যাপিটালে দিয়ে। এবং এই মূলধন দিয়ে যখন তারা ব্যবসায় নামছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে এখানে একটা কনসেপ্ট, যে এই যে মূলধনটা তারা দিচ্ছে, এই মূলধনটা যদি এক সময়ের জন্য থাকে, ঠিক আছে, তখন এটাকে আমরা বলি সরল অংশীদার কারবার। আর এটাই মিশ্র হয়ে যাবে কখন, যখন সময়টা পাল্টে যায়। অর্থাৎ ধরা যাক এ 12 মাস টাকা রেখেছে, বি ও 12 মাস টাকা রেখেছে, সি ও 12 মাস টাকা রেখেছে। তাহলে বুঝতেই পারছো সবাই যখন একই সময়ের জন্য টাকা রাখে, তখন সেটাকে আমরা সরল অংশীদার কারবার। কিন্তু এটাই যদি পাল্টে যাবে, যদি তাদের মূলধনটা পাল্টে যেতে পারে, কিভাবে দেখো, যে কতটা সময় রাখছে সেটা যদি পাল্টে যায়। অর্থাৎ ধরো এ 12 মাসের জন্য রাখলো, কিন্তু বি 3 মাস পরে ব্যবসায় জয়েন করলো, তাহলে বি এর টাকা কিন্তু 9 মাস থাকে। আবার সি ধরো 6 মাস পরে, এই ব্যবসা শুরু করার 6 মাস পরে শুরু করলো, তাহলে সি কিন্তু 6 মাস তার টাকাটা রাখবে। তো সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো যে মূলধনটা পাল্টাবে, আর পাল্টাবে অর্থাৎ সময়ের সাথে একটা নির্ভরশীল হয়ে পড়বে। এখানে কিন্তু সময়ের উপর সেই নির্ভরশীলতা নেই। তাহলে একটা সরল আর একটা হলো মিশ্র। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসায় কিন্তু লাভ যেমন হতে পারে, ক্ষতিও হতে পারে। তাহলে এই ব্যবসা করে যে লাভ বা ক্ষতি হবে সেটা কিন্তু তাদেরকে মেনে নিতে হবে। এবং এই লাভ আর ক্ষতি ধরো এই লাভ আর ক্ষতির পরিমাণ কিন্তু তাদের মধ্যেই বন্টিত হবে। তাদের মধ্যে অর্থাৎ এ বি সি এদের কাছেই কিন্তু ফিরে যাবে লাভ বা ক্ষতির পরিমাণ। এবং এইটা যদি কিছু প্রশ্নে বলা না থাকে, তাহলে খুব ক্লিয়ার এই বন্টনটা, এই যে ভাগ বাটোয়ারাটা, সেটাও কিন্তু কি অনুপাতে হবে, মূলত মূলধন অনুপাতে হবে। অর্থাৎ লভ্যাংশ কে কতটা লাভের পরিমাণ পাবে, সেটা যে যেরকম মূলধন দিয়েছে, যে বেশি মূলধন দিয়েছে
স্বাভাবিকভাবেই লাভ তার বেশি হবে, আবার কিন্তু ক্ষতির পরিমাণও তাকেই বেশি নিতে হবে। তাহলে মূলধন এটা একটা ফ্যাক্টর হতে পারে। এছাড়া কি হতে পারে, তারা কোনো শর্ত নিজেরা বেছে নিতে পারে, অর্থাৎ শর্ত সাপেক্ষে হতে পারে। অর্থাৎ তারা বলতে পারে যে 50% টাকা আমরা সমানভাবে ভাগ করব, বাকি 50% টাকা মূলধন অনুপাতে ভাগ করবো। কিন্তু এই শর্ত সাপেক্ষে সর্বসম্মতিক্রমে কিন্তু সিদ্ধান্ত হতে হবে। তাহলে এই জায়গাটার থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে অংশীদার কারবারে পার্টনার, ক্যাপিটাল বা মূলধন, এবং কিভাবে অংশীদার কারবার সরল হতে পারে বা মিশ্র প্রকৃতির হতে পারে। এবং লাভ বা ক্ষতি যাই হোক, সেটা মূলত প্রশ্নে কিছু বলা না থাকলে মূলধনের অনুপাতে কিন্তু এই লভ্যাংশটা বন্টিত হবে। এবং এক্ষেত্রে একটা ব্যাপার যেটা আমরা দেখলাম যে মিশ্র, যখন এরকম দেখা যাক যে এইরকম মিশ্র থাকছে, মানে অর্থাৎ এক্স যে সময়ের জন্য রেখেছে, ওয়াই যদি একই সময়ের জন্য রাখে, তাহলে বুঝতেই পারছো যে 12 মাস দুজনের জন্য টাকায় যদি 12 মান্থস থাকে, তো তাহলে আলটিমেটলি সেটা কোনো ফ্যাক্টর হচ্ছে না, কারণ সেটা আমাদের আলটিমেটলি এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। না হলে ফর্মুলাটা খুব আমরা এখনই দেখলাম যে মূলধন এবং নিয়োজিত সময়, আর ওয়াই এরও মূলধন আর নিয়োজিত সময়, সেটাই কিন্তু তাদের লাভের অনুপাতের সমান হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের একটু মাথায় রাখতে হবে, এর উপর কিন্তু অবজেক্টিভ কোয়েশ্চেন আসার খুব বেশি চান্স আছে। অর্থাৎ দেখো, মূলধনের অনুপাত বলে দিয়েছে আর সময়ের অনুপাত বলে দিয়েছে, তাহলে এদের লাভের অনুপাত কত হবে? তাহলে মূলধন এবং সময় এদের গুণফল, অর্থাৎ এরা আমাদেরকে বলে দেবে যে কতটা অ্যাকচুয়ালি এই মূলধনটা কার্যকরী মূলধন কতটা ছিল বা কতদিন, সময়টাকে কিন্তু আমাদেরকে এখানটা কনসিডার করতে হচ্ছে। তাহলে লাভের অনুপাত কি হবে এখানে দেখো, A1 T1 is to A2 T2 is to A3 T2। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ফিচার, এর উপর একটা অবজেক্টিভ কিন্তু তোমরা এবারে ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারো। দেখো, এরই উল্টো ভেরিয়েশন কি হতে পারে, কখনো তোমাদের বলে দিতে পারে যে সময় আর লাভের পরিমাণটা দেখো বলে দিয়েছে, সময় এটা এবং লাভের অনুপাত এই দুটো বলে দিয়েছে, জানতে চাইছে মূলধনের অনুপাত কত হবে। তো এই সময়গুলো কিন্তু আমাদের একটু কেয়ারফুল হতে হবে। তাহলে দেখো, মূলধনের অনুপাত কি হচ্ছে, P1/T1 P2/T2 P3/T। কারণ দেখো এখানেও তুমি যদি এই P1/T1 কে T1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কিন্তু গুণ করলে আবার P1ই পেয়ে যাচ্ছে। এই রুলটা কিন্তু একই থাকছে, কিন্তু তোমায় বুঝে প্রবলেমটা কি দিয়ে দিয়েছে। যদি তোমাকে দিয়ে দেয় মূলধন আর সময়, তখন এরকম করবে। যখন যদি সময় আর লাভের অনুপাত দিয়ে দেয়, তখন আমরা এইভাবে বার করব। আর আরেকটা অপশন কি আছে, ধরো এখানে যেমন দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে আর এইটা দিয়ে দিয়েছে, অর্থাৎ মূলধনের অনুপাত আর লাভের অনুপাত দিয়ে দিয়েছে, সময়ের অনুপাত জানতে চেয়েছে, তাহলেও কিন্তু আমরা একইভাবে এখানেও P1/A1 P2/A2 P3/A2, তাহলেই দেখো আবার এদের গুণ করলে কিন্তু আমাদের লাভের অনুপাতটাই পাচ্ছি। ওটা সবসময় মাথায় রাখতে, মানে এইটা যে আমরা পেয়েছি, সেটা এই ফর্মুলাটা কিন্তু এখানেও সবকটাতে আমাদের কাজে লাগছে, কিন্তু একটু মাথা খাটিয়ে দেখে কিন্তু অঙ্কটা তোমায় করতে হবে। সবসময় গুণ করে দিও না যেটা দিয়েছে, তাহলে এটা কিন্তু একটা অবজেক্টিভ কোয়েশ্চেন তোমাদের এখানে আসতে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্ট আজকে, যেটা এমসিকিউ। 1 নম্বরে একটা এমসিকিউ আসবে, চলো আমরা দেখি, কয়েকটা এমসিকিউ সলভ করে দেখি। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে সমস্ত নতুন ভিডিও কিন্তু তোমরা পেতে থাকো। খুব ভালো করে আমাদের মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিতে হবে, এই পুরো জার্নিটায় আমি তোমাদের সাথে আছি। চলো এবার আমরা শুরু করি আমাদের পরের সেগমেন্ট, অর্থাৎ এমসিকিউ সেগমেন্ট। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে কি বলেছে, এ 2000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, কিন্তু এর ব্যবসা শুরু করার 2 দিন পর বি ওই ব্যবসায় 3000 টাকা নিয়োগ করে এবং চুক্তি করে নেয় যে মূলধনের অনুপাতে, এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেবে, এটা বলা আছে, তাহলে তো এটা হবেই। আর না বলা থাকলেও আমরা এটাই ধরে নেবো যে মূলধনের অনুপাতেই কিন্তু লভ্যাংশটা বন্টিত হবে। তাহলে এর ব্যবসা শুরু করার 10 দিন বাদে যদি আমরা বিচার করতে চাই, তাহলে দেখো 10 দিন পরে আমরা এটার বিচার করছি, তাহলে দেখতে হবে যে এই 10 দিনে কার মূলধন কতটা এফেক্টিভলি আমাদের কাছে ছিল। তাহলে আমরা এটা দেখেছি যে মূলধনের সাথে সময়কে আমরা গুণ করলেই, আমরা কি করি, মূলধনের সাথে সময়কে গুণ করব, তাহলেই তাদের অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো, এ আর বি এর লভ্যাংশের অনুপাত কতদিন হবে। এখানে দেখো, এ 2000 টাকা 10 দিন রেখে, বি 3000 টাকা কতদিন রেখেছে, 2 দিন পরে যেহেতু জয়েন করেছে, তাহলে আমাদের এটা কিন্তু এখানে কনসিডার করতে হবে
যে দুদিন পরে মানে কি, এই দুদিন পরে মানে তারটা কতদিন এখানে তার টাকাটা ছিল সেটা আমাদের দেখতে হবে। তাহলে কি হবে, আমরা কি বলতে পারি 8 দিন ছিল তার টাকা। দেখো, সুতরাং লভ্যাংশের অনুপাত 2000 ইন্টু 10 তার সাথে 3000 ইন্টু, দেখো এতটা পর্যন্ত তোমাদের ক্লিয়ার হচ্ছে। তাহলে 20,000 টু 24,000, এখান থেকে দেখো আমরা পাচ্ছি 20:24। দেখো এরকমই ক্লিয়ার হচ্ছে কিনা। তাহলে আমরা কি করছি, এই অনুপাতটা কিন্তু বার করছি, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা পেয়ে গেলাম 5:6, এটা আমাদের আনসার 5:6, অর্থাৎ অপশন বি 5:6। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা সলভ করে ফেলছি। 2 নম্বর চলে যাই। তোমরা কিন্তু পজ করে মানে নিজের আগে সলভ করে তারপরে এগিয়েও, না হলে কিন্তু কোনো লাভ হবে না, যেটা বলেছিলাম বইতে। এটা দেখো একইভাবে আমরা ডিটেলে লিখছি না, কারণ তোমাদেরকে লিখে করতে হবে, কিন্তু তোমাদেরকে যাতে অনেক বেশি অঙ্ক আমরা করাতে পারি তার জন্য এই কি আনসার কিটা তোমাকে দিয়ে দিচ্ছি আমরা। কিভাবে, ধরো পল্লবী 500 টাকা, একই রকম ভাবে তাহলে এখানেও লভ্যাংশ বন্টনের অনুপাতটা দেখো কিরকম হচ্ছে। লভ্যাংশ বন্টনের অনুপাত হচ্ছে 500 ইন্টু 9, তার সাথে রাজিয়া কি করেছে 600 ইন্টু 5। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 43, অর্থাৎ অপশন এ কে আমরা বেছে। ঠিক আছে, এই অনুপাতটা বার করতে মাথায় রাখো এই যে আমরা কত টাকা আর কত মাস, টাকা অর্থাৎ মূলধন আর নিয়োজিত কত সময়ের জন্য সেটা নিয়োজিত আছে, ইনভেস্টেড অ্যামাউন্ট এবং কত সময়ের জন্য তাদেরকে গুণ করলাম, দুজনের সেই অনুপাতে কিন্তু তাদের লভ্যাংশটা বলবো। পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা, কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের পরিমাণ বলে দিয়েছে, তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে। একইভাবে লভ্যাংশের অনুপাত একই রকম, একটু ভেরিয়েশন প্রবলেম গুলো করছি কারণ এটা তোমাদের এই ধরনের অবজেক্টিভ আসার চান্স খুব বেশি। তাহলে একইভাবে দেখো লভ্যাংশের অনুপাত 200:150:2, ঠিক আছে। তাহলে এখানে এমসিকিউ তে তোমাদের কাছে এটা ক্লু তো থাকছে, এবং ক্লু এর উপর বেস করে দেখো 4:3:5, তাহলে এটা হলো আমাদের ফাইনাল আনসার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে এই আনসারটা দেওয়া আছে। তাহলে খুব সংক্ষেপে আমরা এগুলো করতে করতে যাবো এমসিকিউ যেহেতু। আরেকটা হচ্ছে যে দেখো একটি অংশীদার ব্যবসায় রতন, তাপস এবং রমেশ 3 জনের কথা বলা হয়েছে, এবং এরা 3 জন এদের মূলধনের অনুপাতটাও দেখো আমাদের সামনে বলে দিয়েছে, তাই তো 1:6, 1:5 আর 1:4, এবং বছর শেষে মোট লাভ 3700 এটাও বলে দিয়েছে। এখন মোট লাভের পরিমাণটা এখানে বলে দিয়েছে। তাহলে রমেশের লভ্যাংশ কত। আচ্ছা, তাহলে এখানে অনুপাতটা বার করি, মূলধনের অনুপাত সেটাই লভ্যাংশের অনুপাত, তাই তো। এখানে এখানে মূলধনের অনুপাত কি বলে দিয়েছে 1:6, 1/6, 1/5, 1/4। এখান থেকে আমরা যদি দেখি 10:12, তাহলে এইটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তাহলে এবার যদি দেখো রমেশের, তাহলে রমেশের লভ্যাংশ, তাহলে এই রমেশের লভ্যাংশ কি মূলধনের অনুপাতে হবে। তাহলে মোট লাভ কত হয়েছে 3700 টাকা, তাহলে 3700 ইন্টু আমরা কি দেখেছি যে রমেশের জন্য, দেখো রমেশ, রতন, তাপস এবং রমেশ, তাহলে রমেশের জন্য কিন্তু এখানে 15 তাহলে এখানে রমেশের জন্য আমাদের কিন্তু দেখতে হবে যে কোন পার্টটা আমাদের রেশিওটা আমরা কি করে বার করবো, অনুপাতটা কি করে আমরা বার করবো। এবং অনুপাত বার করার উপর কিন্তু আমাদের 10 প্লাস 12 প্লাস 15, অর্থাৎ 3700 ইন্টু 15/37। এই যে 3700ই দিল কেন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যোগফলটা এমন করেই দেওয়া আছে যাতে এটা ম্যাচ হয়। তাহলে 1500, তাহলে রমেশের লভ্যাংশের পরিমাণ আমরা পেলাম 1500। দেখো এখানে আনসার কোনটা আছে 15, তাহলে 1500 এখানে আমরা পেলাম। তো খুব ইজি, খালি আমাদের বুঝতে হবে অনুপাতটা বার করতে হবে এবং এই অনুপাতেই লভ্যাংশ বন্টিত হবে এবং এই মান। 5 নম্বর আরেকটা প্রশ্ন, এটা কিন্তু আমরা অলরেডি করেছি, আমরা দেখেছি আমাদের অবজেক্টিভ এই ধরনের প্রশ্ন আসতে পারে। আজকেই আমরা এটা পার্টটা করেছি। যদি এক্স ওয়াই জেড T1, T2, T3 সময়ের জন্য নিয়োজিত থাকে, তাহলে মোট লাভ যে অনুপাতে বন্টিত হবে আমরা জানি যে এখানে বলেই দিয়েছে। তাহলে এক্স T1 সময়ের জন্য আছে, ওয়াই T2 সময়ের জন্য আছে, আর জেড T3 সময়ের জন্য আছে। তাহলে এইটা আর এটা এদের যে অনুপাত সেই অনুপাতেই কিন্তু লাভটা বন্টিত হবে, অর্থাৎ এক্স T1 to ওয়াই T2 to জেড T3 এই অনুপাতেই কিন্তু এক্স T1, ওয়াই T1, এবং তাহলে এই যে অনুপাতটা তার উপর বিভিন্ন ভ্যারিয়েশনের অঙ্ক আসতে পারে। ঘাবড়ে যেও না, মনে হবে যে এক্স ওয়াই জেড T1, T2 যখনই চেনা, তোমরা সবাই জানো এই প্রবলেম গুলো সবাই করেছো, যখনই এই ধরনের প্রবলেম চেঞ্জ হয়ে গিয়ে একটু পাল্টে দেয় তখনই কিন্তু আমাদের একটু সমস্যা হয় ভাবতে যে এটা কেন হবে, এটা হলো না কেন।
তাই না? তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম আমাদের পরেরটায় যে এ 1800 টাকা কিছুদিনের জন্য আর বি 1000 টাকা 1000 রুপি 9 মাসের জন্য। আচ্ছা, তাহলে এর টাকা কত মাসের জন্য, এর টাকাটা কত মাসের জন্য কেটেছিল এটা বলে মানে বার করতে হবে। যদি ধরি যে এর টাকা ধরে নিচ্ছি টি মাস কেটেছে, অর্থাৎ কেটেছিল অর্থাৎ টাকা টি মাস ধরে ওই মূলধনটা সে ওই ব্যবসায় রেখে নিয়েছে, নিযুক্ত করছে। তাহলে 1800 টাকা টি মাসের জন্য ছিল। আর বি এর ক্ষেত্রে কি ছিল, এটা তো এ এর ছিল, বি এর 1000 রুপিস কিন্তু 9 মাসের জন্য ছিল। এইটা পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা ভাই? তাহলে এর জন্য আর বি এর জন্য এই যে ক্যালকুলেশনটা, তাহলে এরা লাভ কি হয়েছিল, এদের লাভ সমান হয়েছিল। তার মানে কিন্তু এদের মূলধনটাও সমান ছিল, কারণ মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান। তাই লাভ যদি 1:1 হয় তাহলে মূলধনও 1:1 ছিল, সেম ছিল, তাহলে মূলধন সমান। বা এখান থেকে টি এর মান পাবো আমরা 5 মাসের জন্য কিন্তু তার টাকাটা হচ্ছে। ঠিক আছে, পরেরটায় চলে আসি। একইভাবে দেখো একটি ব্যবসায় মাধবের 3600 টাকা এবং রাঘব 9 মাসের জন্য করেছিল এবং উভয়েরই লাভের পরিমাণ সমান। তাহলে একইভাবে যদি ধরে নির্ণেয় সময় ধরে নিচ্ছি টি মাস, অর্থাৎ টি মাসের জন্য হয়েছিল মাধবের। তাহলে আমরা একইভাবে 3600 ইন্টু টি ইজ ইকুয়াল টু 2000 রুপিস বা 2000 টাকা ছিল 9 মাসের জন্য। দেখো এটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে এই 3600 ইন্টু টি আর 2000 ইন্টু 9, এটা এইটার থেকে আমরা পেলাম। বা এখান থেকেও দেখো 5, তাহলে এখান থেকে আমরা ক্যান্সেল করলাম এবং এক্ষেত্রে 5, তাহলে এখানেও 5 বাউন্স হয়ে গেল আমাদের আনসার। পরেরটায় চলে যাই। রিয়া, রুমা, সীমা তিনজনে 9,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। কে কত টাকা দিয়েছে সেটাই কিন্তু বলেন, তাহলে মূলধন বলে দেয়নি, কিন্তু কে কত টাকা লাভ করেছে সেটা বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে মূলধন বলে দেয়নি, লাভ বলে দিয়েছে, তার উপর ভিত্তি করে মূলধন জানতে চেয়েছে। কারণ আমরা জানি প্রত্যেক আমাদের নর্মালি কি করে থাকছে, মূলধন বলে দিচ্ছে, তাদের অনুপাতেই লভ্যাংশ বন্টিত হচ্ছে। তো এবার যদি আমাদের লাভের পরিমাণটাই বলে দেয় তাহলে লাভের অনুপাতেই মূলধনটা বন্টিত হবে। দেখ, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে রুমার নিয়োজিত অর্থ কি করে বার করব। দেখো টোটাল 9,000 টাকা ছিল, আর কি অনুপাতে, যে অনুপাতে লভ্যাংশ তারা পেয়েছে সেটা কি, এই দেখো এগুলো বলে দিয়েছে। তাহলে রুমার ক্ষেত্রে দেখো 1989 বেসিক রুল যেটা অংশীদার কারবারের, যে কি করে অনুপাতটা বার করবো আমরা 3:4:5 থাকলে, তাহলে সেই তার নিজের ভাগটা ডিভাইডেড বাই সবার যে টোটাল যে পরিমাণটা, অর্থাৎ এক্ষেত্রে 442 প্লাস 1989, তাহলে আমরা জাস্ট যোগ করছি এবং এখান থেকে যেটা বার করার চেষ্টা করছি যে এক্ষেত্রে কত টাকা হতে পারে, প্লাস 154, তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যদি আমরা দেখি 9,000 ইন্টু 1989 ডিভাইডেড বাই, এটা যদি তোমরা প্লাস করো, দেখো 39, এটা যদি প্লাস করছে তাহলে এখানে 3978 আসছে, হুইচ ইজ নাথিং বাট 2 টাইমস অফ দিস। ক্যালকুলেশন করো, যোগ করছি, এখানে কিন্তু শুধু যোগ করছি যে ভ্যালুটা পাচ্ছি, এবং সেটাকে দেখো এটা এমন ফিগারটাই দিয়েছে যাতে এটা দেখতে বড় কিন্তু জিনিসটা যেন ছোট হয়ে যায় ক্যালকুলেশন করে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল আরেকটা 345 ছিল। পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা, অমল আর বিমল একটা ব্যবসা শুরু করলো। অমল 500 টাকা 9 মাসের জন্য, অমল 500 টাকা 9 মাসের জন্য, আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য নিয়োগ করলো। ব্যবসায় মোট লাভ হয় 39 রুপিস আর বিমল লাভের 46 টাকা পায়। তাহলে দেখো এখান থেকে আমরা এটুকু বলতে পারি বিমলের লাভ কত, বিমলের যে লাভ সেটা বলে দিয়েছে এবং এই দুজনের লাভের অনুপাতটা কিন্তু আমাদের বার করা টার্গেট। তাহলে সেটা যদি আমরা পেয়ে যাই, বিমলের লাভ 46, এবার অমলের লাভ, টোটাল লাভের থেকে যদি আমরা 46 টাকা বাদ দিই তাহলে 23 টাকা। এবার আমাদেরকে যেটা দেখতে হবে, ধরি বিমলের মূলধন পি টাকা, মূলধনটাই বলে আমরা ধরছি পি টাকা, তাহলে আমাদের মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে। তাহলে অমলের মূলধন আর বিমলের মূলধন তাদের অনুপাত কিন্তু দেখো আমাদের কাছে যেটা হবে সেই অনুপাতটাই কিন্তু তাদের লভ্যাংশের সাথে মিল পাওয়া যাবে। দেখো এবার এখানে দেখো 500 টাকা, তাহলে 500 অমল, তাহলে অমলের দেখো 500 রুপিস 9 মাসের জন্য, আর বিমলের আমরা ধরেছি পি
6p 6p ইজ ইকুয়াল টু, তাহলে এই ভাগটা যে 500 × 9, আর এটা 6 × p, কারণ 6 মান্থস এর জন্য ছিল, তাই এই 6 মান্থস এর জন্য যখন টাকাটা আমরা রাখছি, তাহলে অমল আর বিমলের টাকাটা 23/30। এই অনুপাতটা বোঝা যাচ্ছে। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রশ্নানুসারে দেখছি আমরা 2 হচ্ছে, এবং দেখো আমরা ছোট করে নিই, স্ক্রিনের বাইরে চলে গেলে তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, 15। তাহলে 1500 হচ্ছে কিন্তু আমাদের সেই পরিমাণটা, যে পরিমাণটা আমাদের মূলধন হিসেবে আমরা পাচ্ছি কার, পি, অর্থাৎ বিমল। তো এটাই জানতে চেয়েছে বিমলের মূলধন কত, 1500। আরেকটা দেখে আমরা প্রবলেম, একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধু মূলধনের অনুপাত 6:4:9, তাই তো? তাহলে এখানে দেখো বছর শেষে 7,000 টাকা লাভ হলে তৃতীয় বন্ধুর লভ্যাংশ, তাহলে লভ্যাংশ কার, তৃতীয় বন্ধুর লভ্যাংশ কি হচ্ছে, টোটাল 7600। আর এটা আমরা করেছি কিছুক্ষণ আগেই করলাম। এখানে দেখো 9, এখানে 9 হচ্ছে তৃতীয় বন্ধুর রেশিওটা, তাহলে 6 + 4 + 9, 009। এখানে যদি আমরা ক্যান্সেলেশনটা দেখি, 400 অর্থাৎ তৃতীয় বন্ধুর লভ্যাংশ আমরা দেখতে পাচ্ছি যে 3600 আমরা এখানে। চলো এবার তাহলে দেখি আমাদের এমসিকিউ পার্টটা তো দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাই 5 নম্বরের, অর্থাৎ লং আনসার টাইপ কোয়েশ্চেন। প্যাটার্ন গুলো তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই এতক্ষণে যে আমরা কি ধরনের প্যাটার্ন করছি। এবার দেখি এখানে প্রথম যে প্রবলেমটা আমাদেরকে এখানে দেওয়া হলো সেটা আমরা কিভাবে চাই। দেখো ফার্স্ট প্রবলেম হচ্ছে যে 2 বন্ধু 1,10,000 টাকা এবং 90,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে স্টেপ 1টা এখানে দেখি। স্টেপ 1টা কি, মূলধনের অনুপাতটা বার করে। মূলধনের অনুপাতটা দেখো, এটা 11:9, এটা ফার্স্ট স্টেপ, যে আমরা তাদের মূলধনের অনুপাতটা কিন্তু বার করে নিলাম। এবার ঠিক করলো, তারা কি ঠিক করলো এখানে, তারা ঠিক করলো যে, এবার স্টেপ 2টা দেখছি, মোট আয়ের 3/5 কাজের জন্য একটা অনুপাতে ভাগ করে নেবে, আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আচ্ছা, মাসের মোট আয় ইজ ইকুয়াল টু পি টাকা, এটা আমরা ধরলাম, কিন্তু জানি না, এটাই বার করতে বলেছে। এবার এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে পি টাকাটা, তার যে আয় হয়েছে পি টাকাটা, তো এখানে একটা স্টেপ 3টা দেখো, মোট আয়ের একটা পার্ট কাজের জন্য তারা ভাগ করবে। এই যে কন্ডিশন তারা একটা বার করেছে যে কাজের জন্য আলাদা, মূলধনের জন্য আলাদা। তাহলে পি যদি মোট টাকা হয় এবং যদি 3/5 কাজের জন্য যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কাজের জন্য এই মূলধনটা কতটা বন্টিত হচ্ছে, 3p/5, আর মূলধনের জন্য 2p/5। এটা বার করে নিলাম। এবং এখানে তুমি দেখবে এখানে কিছু ইনফরমেশন দিয়ে রেখেছে যেটা আমাদের হয়তো কাজে লাগছে না, তাই খেয়াল করতে হবে। কারণ আমাদের এই অঙ্কে বলেছে যে এই যে টাকা যেটা মূলধনের অনুপাতে ভাগ করা হয়, পুরো প্রবলেম স্টেটমেন্টটা যেটা বার করতে বলেছে সেটা এই টাকাটার উপরেই। তাই কাজের জন্য কি ভাগ হয়েছে সেটা আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের বিচারে আসছে না। তাহলে আমরা স্টেপ 4-এ চলে এসেছি। স্টেপ 4টা কি, যে দেখো এখানে বলে দিয়েছে এক্স এর মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া অংশের পরিমাণ 6600। তাহলে এই 2p/5 যে পরিমাণটা আছে সেটা যদি মূলধনের অনুপাতে ভাগ করা হয়, তাহলে এক্স এর লভ্যাংশ মূলধনের অনুপাতে, মানে এই 2p/5 ইন্টু 11/11 + 9, তাহলে 2p/5 ইন্টু 11/20। এই অ্যামাউন্টটাই কিন্তু এখানে বারবার বলছে যে এই কোন অ্যামাউন্টটাকে আমাদের, এবং এই অ্যামাউন্টটাই দেখো প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্নে বলেছে এই অ্যামাউন্টটাই কিন্তু 6600। তাহলে এই অ্যামাউন্টটাই কিন্তু 6600 আমাদের কাছে বলে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি, এখানে দেখো প্রশ্নানুসারে 2p/5 ইন্টু 11/20 ইজ ইকুয়াল টু 6600, বা e ইজ ইকুয়াল টু 10, 6600 ইনটু 10 ইনটু 5/11। তো এটা আমরা তাহলে ক্যান্সেল আউট করলাম, এবং এটি হিসাবটা করলেই তোমরা ঠান্ডা মাথায় বুঝতে পারবে। তাহলে উত্তরটা সেটাই জানতে চেয়েছিল। দেখো প্রশ্নটা কি বলেছে, ওই মাসের মোট আয় কত, সেটাই আমরা ধরেছিলাম যে ওই মাসের মোট আয় পি টাকা। সুতরাং এটাই কিন্তু আমাদের আনসার, এটাই আমাদের, আমরা আনসারে পৌঁছে গেলাম। সুতরাং ওই মাসের মোট আয় 30,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা আরেকটা আমরা প্রবলেম সলভ করবো। একটু স্টেপ গুলো আরেকবার দেখে নিও। আমরা কিন্তু স্টেপ 1 মূলধন অনুপাতটা বার করলাম, মোট আয় ধরলাম। স্টেপ 3-তে, এবং এই অ্যামাউন্টটা কিন্তু আর কোথাও কাজে লাগছে না, এর উপর ভিত্তি করে মিসলিড একটা ইনফরমেশন এক্সট্রা দেওয়া আছে, কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু স্টেপ 4-এ করলাম, এবং স্টেপ 5 যখন প্রশ্নানুসারে আমরা এটা বসিয়ে আমরা সলভ করলাম। এবং এই ধাপে ধাপে এই স্টেপ গুলো
তোমরা একটু প্র্যাকটিস করবে লিখে লিখে, তাহলে খুব সহজেই অঙ্কগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নিই। বছরের শুরুতে দুই বন্ধু, ওকে, 50,000 টাকা 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এর কয়েক মাস পর তৃতীয় বন্ধু ওই ব্যবসায় 20,000 টাকা লগ্নি করলো। তাহলে কিছুদিন পর, আমরা জানি না ঠিক কতদিন পরে সে এটা লগ্নিটা করেছে। ঠিক আছে, বছরের শেষে 31,000 টাকা লাভ হলো। দেখো, প্রথম দুই বন্ধু আর তৃতীয় বন্ধু, এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্রথম দুই বন্ধু যে টাকা নিয়ে শুরু করেছে তার কয়েক মাস পরে কিন্তু তৃতীয় বন্ধু শুরু করেছে। তাহলে এখানে দেখা যাক প্রথম দুই বন্ধুর মোট লাভ 27। সুতরাং তৃতীয় বন্ধুর মোট লাভ কত হবে? কারণ 31,000 টাকা তো টোটাল লাভ হয়েছে। দেখো, 31,000 টাকা টোটাল লাভ হয়েছে, আর 27,000 টাকা প্রথম দুজনের হয়েছে। তাহলে এটার থেকে এটাকে যদি বাদ দিই, তাহলে কি আমি এটা বলতে পারি যে আমার ক্ষেত্রে 4,000 রুপিস এটা তৃতীয় জন পেয়েছে? এটা বলতে পারি। এবার আমরা ধরি এটা কোশ্চেনটা বার করতে দিয়েছে, ধরি টি মাস পরে তৃতীয় বন্ধু লগ্নি করে। মানে ব্যবসায় আমি ধরে নিচ্ছি যে টি মাস পরে, তাহলে এই যে আমরা এখানে একটা স্টেপ 1 পেলাম, প্রথমেই আমরা বার করে নিলাম তৃতীয় বন্ধু কত টাকা পেয়েছে। এবার স্টেপ 2 তে আমরা ধরছি, অ্যাজাম্পশনটা আছে, ধরে নিচ্ছি যে এক্ষেত্রে 3 মাস পরে ওই বন্ধু পরে সে পেয়েছে, লগ্নি করেছে। তাহলে এই যে লগ্নি করা অর্থের পরিমাণ, তাদের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে, তাই তো? সুতরাং 20,000 টাকা 12 মাইনাস টি মাস কাটে। তাহলে এই 20,000 টাকা 12 মাইনাস টি মান্থের জন্য সেটা আমরা কাজে রেখেছি। তাহলে আমরা বলতে পারি, দেখো যদি মূলধনের হিসেবে দেখি, প্রথম ও দ্বিতীয় বন্ধুর মোট মূলধন কত টাকা কত মাসের জন্য আছে সেটা আমরা দেখি। 50,000 ইন্টু 12 প্লাস 40,000। তাহলে এই যে অ্যামাউন্টটা আমরা বার করলাম, তাহলে এটা আমরা তৃতীয় বন্ধুর মোট মূলধন কত? 20,000, তার সাথে 12 মাইনাস। এবার এইটা যখন আমরা পেয়ে গেলাম, দেখো স্টেপ 2 তে আমরা বার করেছি, স্টেপ 4 এ আমরা কি করছি, সরি স্টেপ 3 তে আমরা কি করছি, মোট মূলধনটা বার করে ফেললাম। এবার দেখো খুব ইন্টারেস্টিং, প্রশ্নানুসারে, এখানে প্রশ্নানুসারে আমরা কি পেতে পারি? দেখো প্রশ্নানুসারে দেখো বাই 12 মাইনাস টি ইকুয়ালস টু তাদের লাভের পরিমাণ। দেখো এটা আমরা বলতে পারি, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এখানে আমরা এই যে লাভের পরিমাণটা এখানে বলেছি, মূলধনের রেশিওটাকে এখানে বা এবার মেনলি আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে দেখো 5 তাহলে 12 মাইনাস টি ইকুয়াল টু 1080, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 48 বা 12 মাইনাস টি is equal to 8 বা p equals to, এখানে এই ক্যান্সেলেশনটা তোমরা ইজিলি করতে পারবে, করলে দেখো এখানে আসছে 4। তাহলে সুতরাং নির্ণয় সময় 4 মাস। ওকে, তাহলে একইভাবে এখানে আমরা সলভ করলাম। এই 4টে স্টেপ একটু তোমরা ভালো করে স্টাডি করে নেবে, একটুখানি লক্ষ্য করবে। আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। দেখো এ বি একটি যৌথ ব্যবসা শুরু করে এবং ব্যবসায় তাদের বিনিয়োগের অনুপাত 3:5। 6 মাস পর সি ব্যবসায় যোগ দেয়, এবং তাহলে আমরা দেখি এদের প্রত্যেকের জন্য কি কি মূলধন রয়েছে। ঠিক আছে, তাহলে ধরা যাক এ 3x টাকা 12 মাস বিনিয়োগ করে, এটা বলা যেতে পারে। দেখো বি এর জন্য এটা 5x, কারণ এই রেশিওটা দেখো বলে দিয়েছে 3:5, তাই একটা 3 ধরলে আমি এটাকে 5x ধরলাম। তাহলে এ 5x টাকা 12 মাস বিনিয়োগ। কিন্তু সি এর ক্ষেত্রে দেখো একটু আলাদা। বি যত টাকা ইনভেস্ট করেছে, বি যত টাকা বিনিয়োগ করেছে সেই টাকাটাই বিনিয়োগ করেছে, কিন্তু যেহেতু তিনি 6 মাস পর যোগদান করেছেন, এই 6 মাস বিনিয়োগ, এইটা হচ্ছে এই মোট লাভ। যদি আমাদের 1 মাসে পেতে হয়, তাহলে নিয়োগ করা মূলধনগুলোর পরিমাণ কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা যদি এইভাবে দেখি যে মোট লাভ 1 মাসে পেতে হলে এ এর মূলধন 12 ইন্টু 3x, বি এর মূলধন 12 ইন্টু 5x, আর সি এর মূলধন
6 × 5x। সুতরাং এখানে আমাদের কি জানতে চেয়েছে, লাভের অনুপাত ইজ ইকুয়াল টু, তাহলে এই ভ্যালু গুলো আমাদের প্রত্যেকটা বসছে 36x/60x। আমরা যদি সরলীকরণ করি তাহলে 6:10। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, ছোট একটা অঙ্ক, ফিক্স আছে, তো আমরা সেটা দিয়েও কিন্তু এটা বার করতে পারি ইজিলি। 6:10। তাহলে আবার এটাও তোমরা একটু ভিজিট করে নিও। পরের প্রবলেমে আমরা চলে যাচ্ছি। পরের প্রবলেমটাও স্ট্রেট ফরওয়ার্ড, তোমাদের জন্য একটু ক্লু দিচ্ছি, কারণ আমরা এই প্রবলেমগুলি বারবার করেছি, তাই তোমাদের জন্য এবার দেখো খুব ক্লিয়ারলি। একটা কালার নিয়ে নিই। 3জন অবসরপ্রাপ্ত ব্যক্তির কথা বলেছে এবং সেখানে তাদের মূলধন নিয়ে তারা অবসরের পরে একটা লেদ কারখানা স্থাপন করার 1 বছর পরে দেখলো যে এত টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তো এবং ওই লাভের যে বন্টনটা তারা একটা চুক্তি করে নিয়েছিল যে পুরোটাই আমরা মূলধনের অনুপাতে না করে কিছুটা পার্ট, মানে বেশিরভাগটা 2/3 আমরা কি করব, সমানভাবে ভাগ করে নেবো, আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এটা সেই সিনারিওতে পড়ছে যেখানে লভ্যাংশটা একটা কন্ডিশন, একটা শর্ত সাপেক্ষে বন্টিত হবে। 2/3 তারা কি করলো, সমানভাবে ভাগ করে, আর বাকি অংশটা মূলধনের অনুপাতে বন্টিত হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের মেন যে এখানে পয়েন্টটা এখানে মাথায় রাখতে হবে যে এই পুরো প্রবলেমটায় সেই ক্যাটাগরিটা আমাদের এখানে রয়েছে। তাহলে কিভাবে সেটা অ্যাপ্লাই করবো আমরা চলো দেখি। তাহলে আমরা এবার 3জনের মূলধনের অনুপাতটা বার করছি। 3জনের মূলধনের অনুপাত, তো সেটা আমাদের কিভাবে হবে দেখো, 1900 27,300 15,600 195 273 65 91 দিয়ে আমি চেষ্টা করছি। এবার দেখো প্রত্যেকটা নাম্বার 13 দিয়ে কিন্তু যাচ্ছে, 13 7 4। তাহলে আমরা একটা রেশিও পেয়ে গেলাম। দেখো এটা একটা ছোট্ট, প্রথমে আমরা স্টেপ 1 হিসেবেই বলতে পারি। 3জনের মূলধনের অনুপাতটা কিন্তু আমরা বার করে দিলাম স্টেপ 1। যেদের মূলধনের অনুপাতটা 5 7। এবার যে টাকাটা লাভ হয়েছে, তাহলে দেখো মোট যত টাকা লাভ হয়েছে 43,200 টাকা, সেটা তারা কত পার্সেন্ট, 2/3 সমানভাবে পায়। তাহলে মোট লাভ 43,200 এর 2/3, এটা 2/3, অর্থাৎ 43,200 এর 2/3 28800, এটা 2/3। তাহলে এই পার্টটা, এই মোট লাভের 2/3 কিভাবে হয়, এটা কিভাবে বন্টিত হয়, সমানভাবে, সমানভাবে বন্টিত হয়। তাহলে প্রত্যেকে দেখো, প্রত্যেকে সমানভাবে পাবে কত টাকা, এই অ্যামাউন্টটা বাই 3, 27। তাহলে সমানভাবে পাওয়া যে কম্পোনেন্টটা সেটা হলো এইটা। এবার স্টেপ 3 চলে যাই। তাহলে দেখো 43,200 ইন্টু 1/3, দেখো ইন্টু 1/3, মানে এই টাকাটা, এই যে টাকাটা সেটা মূলধনের অনুপাতে বন্টিত, কারণ 2/3 কি হয়েছে, সমানভাবে সবাই পেয়েছে। এই 1/3 1/3 মূলধনের অনুপাতে ভাগ হয়েছে, এটা মূলধনের অনুপাতে আমরা ভাগ করেছি। তাহলে এবার আমরা দেখো এবার সোজা হয়ে গেল। এবার সবার টাকা এখানে বার করতে কি বলেছে, কে কত টাকা পাবে, তাহলে সবার টাকাই বার করতে হবে। প্রথম আমি এখান থেকে তোমাদের জন্য করে দিচ্ছি, বাকিটা তোমরা ক্যালকুলেট করতে পারবে। প্রথম ব্যক্তির প্রাপ্য, প্রথম ব্যক্তির প্রাপ্য, তাহলে প্রথম ব্যক্তির প্রাপ্য যেটা, সেটার দেখো দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যেটা সমানভাবে পেয়েছে, আরেকটা কি, তাহলে দুটো পার্ট আছে তার বিয়েতে। প্রথম ব্যক্তির যে টাকাটা সেটা হচ্ছে, একটা হচ্ছে কি সমানভাবে যেটা ভাগ হয়েছে, প্লাস যেটা মূলধনের অনুপাতে ভাগ হয়েছে। তাহলে সমানভাবে যে ভাগ হয়েছে সেটা তো আমরা জানি 9,600 টাকা, আর মূলধনের অনুপাতে কত টাকা ভাগ হয়েছে, তাহলে 14,400 ফর ইনপুট। মূলধনের অনুপাতটা কি 5/7/4, 5:7/4, মানে 5/5 প্লাস 7 প্লাস 4, অর্থাৎ 9,600 প্লাস 400 ইন্টু 5/5, তাহলে 9,600 প্লাস, তাহলে এখানে দেখো 905, তাহলে 9,600 প্লাস 4,500। তাহলে প্রথম ব্যক্তির প্রাপ্য মূল্য, প্রথম ব্যক্তির প্রাপ্ত যে লভ্যাংশ সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে তোমাদের জন্য এবার একটু টাস্ক থাকলো। এবার একইভাবে তোমাদের খালি এই ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাবে, এই পার্টটা সবার সেম, এই পার্টটাতে সবারটা পাল্টে যাবে। তাহলে একইভাবে তোমরা কিন্তু দ্বিতীয় ব্যক্তির প্রাপ্যটা বার করবে এবং তৃতীয় ব্যক্তির প্রাপ্যটাও কিন্তু জন্য একই রকম ভাবে বার করবে। স্টেপ গুলো দেখে দেখে লাস্ট স্টেপে গিয়ে খালি এই ক্যালকুলেশনটা, এই যে ক্যালকুলেশনটা আছে এখানটায় খালি আমাদের রেশিও অনুপাতটা পাল্টে যাবে এবং ক্যালকুলেশনটা করবো। আজকে আমাদের এই সিটিতে লাস্ট অঙ্কটা আমরা একটু দেখে নিই তাড়াতাড়ি, যে এইখানে এটাও একটু
একটু ভ্যারিয়েশন আছে, অঙ্কটা একটু দেখো যে রাজু আর পল্টু যথাক্রমে 40,000 and 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেছে। তাহলে এদের একটা কমন একটা ব্যবসা চুক্তি আছে কি না, লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে আর অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আসার চান্স খুব কম, যেখানে একটা খুব তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের আসার চান্স খুব বেশি, যেখানে মূলধনের অনুপাতে সরাসরি ভাগ না করে একটা শর্ত সাপেক্ষে ভাগ করা হচ্ছে। আগের সমস্যাটাতেও দেখলে যে 2/3 তারা সমানভাবে ভাগ করেছে, বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে করেছে। প্রথম স্টেপ হচ্ছে মূলধনের অনুপাতটা দেখো, মূলধনের অনুপাত সেটা কি হচ্ছে 40,000 50,000 অর্থাৎ 4:5। তাহলে মূলধনের অনুপাত অর্থাৎ রাজু আর পল্টু তাদের মূলধনের অনুপাত 4:5, এটা আমরা পেয়ে গেলাম। প্রথম স্টেপ আমাদের প্রথম হয়ে গেল। এবার আমরা দেখি 2 নম্বরে, ধরি আমরা আগে ধরেছিলাম মোট সময়, তেমনি ধরি মোট লাভ, মোট প্রফিট পিটা। তাহলে এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে P/2 টাকা সমানভাবে ভাগ হয়, তাই তো? আর বাকি টাকাটা আর P/2 টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হয়। তাহলে দেখো এই দুজনের এবার আমরা দেখছি রাজু আর পল্টু, তাই তো? রাজু আর পল্টুর তাহলে রাজুর লভ্যাংশ তার দুটো পার্ট, একটা হচ্ছে সমান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, হ্যাঁ এটা একটু মাথা ঠান্ডা করে করতে হবে। এটা সমান ভাবে ভাগ হয়েছে একটা পার্ট প্লাস মূলধনের অনুপাতে, তাহলে সমান ভাবে ভাগটা কিভাবে হবে, P/2 তো ছিল, তার প্লাস মূলধনের অনুপাতে যে ভাগটা হয়েছে সেটা কিভাবে হয়েছে, এটা টোটাল মূলধন ইন্টু 4/4 প্লাস 5। দেখো এটা সমানভাবে হয়েছে, অর্থাৎ P/4 প্লাস 4/9 ইন্টু P/2 অর্থাৎ 2P/9। তাহলে রাজু কিন্তু এই টাকাটা পেয়েছে। সুতরাং এবার আবার একইভাবে পল্টুর প্রাপ্যটা আমরা ইজিলি বার করে ফেলতে পারবো এখান থেকে, তাই তো? এটা ইম্পর্টেন্ট। এবার পল্টুর লভ্যাংশ একইভাবে এটা যেটা সমানভাবে ভাগ হলো প্লাস এর চেঞ্জটা দেখো P/2 ইন্টু 5/9, তাহলে P/4 প্লাস 5P/8। তাহলে এবার আমরা কিন্তু চলে যাব প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারে রাজুর লভ্যাংশের পরিমাণ পল্টুর লভ্যাংশ অপেক্ষা কম। তাহলে P/4 প্লাস 5P/8 এই যে জিনিসটা আছে, অর্থাৎ যেটা পল্টুর লভ্যাংশ, তার থেকে যদি আমরা রাজুর যে লভ্যাংশ এটা বাদ দিই, সেই পরিমাণটা কিন্তু বলে দিয়েছে 8। বা তাহলে যদি আমরা দেখি এখানে 5P/18 মাইনাস 2P/9 ইজ ইকুয়াল টু 8। বা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 18 5P মাইনাস 4P 800 P এর মান, তাহলে এই যে P এর মান আমরা পেয়ে গেলাম। ভেরি ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সুতরাং P এর মান আমরা পেয়েছি 14400 টাকা। দেখো এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা? এবার জানতে চেয়েছে কি ফাইনাল আনসারে রাজুর লভ্যাংশের পরিমাণ কত। তাহলে দেখো রাজুর লভ্যাংশটা কত ছিল, এইটা ছিল। তাহলে রাজুর লভ্যাংশ P/4 প্লাস 2P/9, এই যে 1 নম্বর থেকে এখানে লিখে দাও 1 নম্বর, অর্থাৎ প্লাস 2 ইন্টু 14400/9 তাহলে আমাদের এখানটা আমরা পেয়ে গেলাম যে কোন পার্টটা আমরা হবে। এখানে দেখো এটা 3600 প্লাস 3400, তাহলে এটা 68। তাহলে রাজুর লভ্যাংশ আমরা পেলাম। এখানে একটু স্টেপ গুলো দেখি কি কি আছে। দেখো স্টেপ 1, স্টেপ 2 এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে আমরা এখানে স্টেপ 3টায় রাজুর লভ্যাংশ বার করলাম, পল্টুর লভ্যাংশ বার করলাম, প্রশ্নানুসারে আমরা এটাকে একটা ফর্মুলায় ফেললাম এবং তারপরে ফাইনালি এই স্টেপে গিয়ে স্টেপ 6-এ গিয়ে আমরা রাজুর লভ্যাংশের পরিমাণটা বার করলাম। তাহলে এইটা একবার স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে অঙ্কটাকে সলভ করবো। তোমরা আরেকবার ভিডিওটা পজ করে দেখো প্রবলেমটা, তাহলে করলে খুব ইজিলি তোমরা এটা করতে পারো। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, লং আনসার টাইপ কোয়েশ্চেন। তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আজকে একটা প্র্যাকটিস করলে এবং এই প্রবলেম স্টেটমেন্ট গুলোর মধ্যে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সেকেন্ড সামেটিভে আসছে। তাই ভালো করে প্র্যাকটিস যদি করে থাকো অনেকটাই তোমাদের রিভিশন হয়ে গেল। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর মক টেস্টও কিন্তু আসছে। আর কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের কেমন লাগছে। আর নতুন কোনো বিষয় বা টপিকে তোমাদের বুঝতে অসুবিধা হলে জানিও, ডিটেলে ভিডিও বানাবো। সাথে থেকো, পাশে থেকো, অঙ্ককে ভালোবেসো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও।